শুরু করছি হৃদ মায়ার প্রেম গাথা। লিখনীতে রিক্তা ইসলাম মায়া। আমার জীবনের হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল 2017-তে। সেবার আমি মাত্র নবম শ্রেণীতে পড়তাম। দশম শ্রেণীতে উঠব ডিসেম্বর 1 তারিখে। আমার ফাইল পরীক্ষা ছিল, আর নভেম্বরের 2 তারিখে ছিল আমার জন্মদিন। বলা যায় মাত্র 1 মাস ছিল আমার পরীক্ষার। তাহলে বুঝতে পারছেন, ফাইনাল পরীক্ষার মতো জটিল বিষয়টাই মাথায় রেখেই ধেই ধেই করে নাচতে নাচতে আরিফ ভাইয়ার হাত ধরে চলে গিয়েছিলাম সেবার ঢাকা শহরের জন্মদিন স্পেশালভাবে পালন করার জন্য। হয়েছিল তাই। আমার জীবনে সবচেয়ে স্মরণীয় জন্মদিনটা ছিল 2017-তে, আমার 16তম জন্মদিনের। সেই দিনটার কথা আজও মনে করলে বুক মুচড়ে ওঠে তীব্র ভয়ে। উফ, কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি সেই রাতে ওই অচেনা লোকটির সাথে। চেনা নেই জানা নেই, তারপরেও হুট করে ওই লোকটার সাথে বেঁধে গেলাম। হুজুরটাই বুড়ো লোকটা যদি আমার চরিত্র নিয়ে কথা না বলতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। স্বাভাবিকভাবেই আমি তাদের বোঝাতে পারতাম আসলে আমরা সত্যি বিপদে পড়ে ওনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম। কিন্তু তেমন কিছু হলো না। উল্টো কলঙ্কের তকমা গায়ে মেখে ভয় দেখিয়ে বিয়েটা দিয়ে দিল একটা অপরিচিত লোকের সঙ্গে, যার নামটা পর্যন্ত জানা নেই আমার। যাকে আমি সাহায্য করতে চাইলাম বিপদগ্রস্ত বলে, তার সাথেই আমার বদনাম রটিয়ে সোজা বিয়ে। উফ, সেই পরিস্থিতির কথা ভাবলেই গা শিউরে ওঠে। আমার জীবনে আমি এত জটিল আর স্মরণীয় মুহূর্তে দ্বিতীয়টা পাইনি, পাওয়ার কথাও না। বাপ ভাই আর পরিবারের ছায়াতলে বড় হয়েছি আমি, তাই কখনো সেইভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না আমার, শুধু বাড়ির আপন পুরুষগুলো ছাড়া। এই যেমন চাচাতো খালাতো ভাই বোনরা ছাড়া আর কি। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। আমার যার সাথে বিয়ে হয়েছিল লোকটাকে আমি রাতের আধারে রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় দেখেছিলাম সে রাতে। তারপর আমাদের সাহায্যকারীর বাসায়, মানে আমাদের যে বাসায় বিয়ে দেওয়া হয় সেই বাসায়ও দেখেছিলাম লোকটাকে প্রদীপের মৃদু আলোয়। মানে কারেন্ট ছিল না সে রাতে, বেশ ঝড়ঝাপটা তুফান হয়েছিল বলে সেই এলাকায় বিদ্যুৎ সংকটে ছিল। সেই জন্য মূলত কারেন্ট ছাড়া ছোট একটা মোমবাতির অল্প আলোয় আমাদের দুজনের বিয়েটা দিয়েছিল কাজী সাহেব। আরিফ ভাইকে হারিয়ে ফেলা, কাজী সাহেবের হুমকি ধমকি, আর আবার অচেনা লোকটাকে নিয়ে ভয় টেনশন সবকিছু মিলিয়ে আমার অবস্থা ছিল যা তা বলার বাহিরে। আতঙ্ক এতটাই ছিল যে ওই অল্প দেখা স্বামীর মুখটা আমি আর মনে রাখতে পারিনি, মানে সোজা কথা ভুলে গেছি আর কি। এমন না আমি ইচ্ছাকৃতভাবে অচেনা স্বামীর চেহারাটা ভুলে গেছি তাকে মনে রাখতে চাই না বলে। আসলে সত্যি বলতে লোকটাকে আমি মনে রাখতে চেয়েছিলাম, এজন্য সেদিন রাতে শেষ প্রহরে পালিয়ে আসার সময় ঘুমন্ত স্বামীর মুখটা আমি বেশ ভালোভাবেই দেখেছিলাম। জীবনের শেষ দেখা বলে স্বামীর মুখটা স্মরণে রাখতেও চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। আমার ছোট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটার আবছা আলোয় মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকাল স্বামীর মুখটা স্মৃতিচারণ করলেও তেমন কিছু আসে না মস্তিষ্কে, শুধু ধোঁয়াশা একটা মুখ হাত ছাড়া। তবে লোকটা বডি ফিটনেস আর হাইটটা শুধু চোখে ভাসে, ওই একটু আর কি। প্রীতি তো লোকটা, নামটাও জানি না যে স্মরণে রাখবো বা খুঁজে বের করব। কি এক বিয়ে হলো আমার, হঠাৎ হওয়া স্বামীটা কেমন ধুম করেই বিলুপ্ত হয়ে গেল আমার জীবন থেকে। 2017 সালে হওয়া ওই ঘটনার পর বিগত 1 বছর 5 মাস পর আবারও আমার জীবনের এক নতুন মোড় নেয়। নবম শ্রেণীর পাশ করলাম, দশম শ্রেণীর এসএসসি পরীক্ষায় দিলাম। রেজাল্টও বের হলো, মোটামুটি ভালো রেজাল্ট পেয়েই পাশ করলাম। 2019-এর দিকে কলেজে উঠব। যথারীতি আমার কলেজ ভর্তি হওয়ার চিন্তাটাও আমার বাপ ভাইয়ের উপর ছিল বরাবরের মতো। এতে অবশ্য আমার নিজস্ব কোনো মতামত নেই। পরিবারের মেয়ে, তারা যেখানে বলবে সেখানেই ভর্তি হতে হবে আমাকে, এক কথা। তাই পড়াশোনার বিষয়ে কখনো মাথা ঘামাইনি। আমার সাথে অবশ্য এক দলে জুইও আছে, ওকেও আমার ছোট চাচা আমার সাথেই ভর্তি করাবে। যেহেতু আমরা দুজন জন্মের পর থেকে একসঙ্গে হেলে দুলে বড় হয়েছি, পড়াশোনাও একত্রে করেছি, সেহেতু আমাদের আলাদা করা কারো চিন্তাতে আপাতত ছিল না।
তাই সহপাঠী হিসাবে জুঁইকে পাবো এটাও নিশ্চিত ছিলাম আমি। আচ্ছা যাই হোক, পরিবারগত অনেক বুঝ পরামর্শ করার পর বাবা আর ছোট চাচার আদেশ হলো আমাদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করাবে। মানে আমাদের প্রথমে আরিফ ভাইয়ার ফ্ল্যাটে থাকতে হবে, পরবর্তী সময়ে যখন আমরা হোস্টেলে সিট পেয়ে যাব তখন আমাদের দুজনকে হোস্টেলে দেওয়া হবে। এমনটাই কথা রইল। হলো তাই। ভর্তি পরীক্ষার জন্য ভাইয়ার হাত ধরে সোজা চলে গেলাম আশুগঞ্জ টু চট্টগ্রাম শহরে। আরিফ ভাইয়া তখন সবেমাত্র মাস্টার্স করছিল। সেই বছরই তার লাস্ট ইয়ার ছিল মাস্টার্সের। ভাইয়া ফাইনালিস্ট ছিল। চট্টগ্রামে ভাইয়া লেখাপড়ার সুবিধার্থে থাকলেও চট্টগ্রাম শহরটার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আরও একটা। সোজা কথা বলতে গেলে আমার নানু বাড়ি আর আম্মুর নিজ বাড়ি, সেই হিসেবে প্রতি বছরই আমাদের যাতায়াত থাকতো চট্টগ্রামে। কিন্তু তারপরও আমার এই চট্টগ্রাম শহরটাকে আপন মনে হতো না। এখানে পড়াশোনা নিয়েও ছিল বেশ আপত্তি। আমার ইচ্ছা ছিল আশুগঞ্জ কোথাও ভর্তি হব। সেখানে আমার স্কুলের সহপাঠীরাও ছিল, তাদের ছেড়ে আসতেও মন নারাজ। আমার এত এত নারাজগিরিটা চোখে দেখেনি কেউ, কানেও তোলেনি। ছোট মানুষ হয়, পরিবারের বড়রা যা বলে সেটাই শুনতে হতো আমায়। আমার আজও মনে আছে সেদিনকার কথা। আম্মুর আঁচল ধরে কি কান্নাটাই না করেছিলাম, উফ। কাঁদতে কাঁদতে গোটা একদিন খাওয়া দাওয়া বন্ধ রেখেছিলাম চট্টগ্রামে পড়তে যাব না বলে। তারপরও আমার এত বিদ্রূপ শূন্যে তুলে এক প্রকার বাধ্য হয়েই এসেছিলাম চট্টগ্রামে আরিফ ভাইয়ের হাত ধরে। প্রথম কয়েকদিন তোড়জোড় করে মন খারাপ চালিয়ে রেখেছিলাম বাড়ির সবার সাথে, যেহেতু একটু মায়াদয়া দেখিয়ে আমাকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু ভাগ্য আমার এবারও হতাশ করলো। আমার ভীষণ রকমের মন খারাপেও আব্বু শক্ত মন নরম হলো না। আর না আমার এখান থেকে যাওয়া হলো। প্রচণ্ড অনীহা আর বুক ভরা কষ্ট নিয়েই আরিফ ভাইয়ার আমাদের চট্টগ্রাম কলেজে ভর্তি করিয়ে দিল। আমাদের বাসা থেকে কলেজের দূরত্ব ছিল 10 থেকে 15 মিনিট মতো। তাই রোজকার মতো ভাইয়া আমাদের কলেজে নামিয়ে দিয়ে তারপর সে নিজের ভার্সিটিতে যেত। আরিফ ভাইয়া নিজের পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারেও ক্লাস করতো টিচার হিসাবে। আর আমরা কলেজ শেষ করে বিকালের দিকে আবার আরিফ ভাইয়ার কোচিং সেন্টারেও যেতাম বই খাতা নিয়ে ক্লাস করতে। আমি আর জুই দুজনেই ছিলাম মানবিকের স্টুডেন্ট। মূলত আমার ছোট থেকে রাজনৈতিক বিষয়গুলোতে প্রচণ্ড ইন্টারেস্ট ছিল বিদায় সেজন্য মানবিক নিয়ে পড়াশোনা করা আর কি। সত্যি বলতে রাজনৈতিক বিষয়গুলো থেকে রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধিগুলো আমার হেব্বি লাগতো বলেই বাসার কাউকে না জানিয়েই নিজেই এই মানবিক বিভাগে ঢুকেছিলাম নবম শ্রেণীতে। জুই অবশ্য প্রথমে সায়েন্স নিয়ে পড়াশোনা স্টার্ট করেছিল, পরে সায়েন্সের বইয়ের সাথে উঠতে না পেরে বাধ্য হয়ে সায়েন্স ছেড়ে মানবিক শাখায় আমার সাথে যোগ হয়। কিন্তু কে জানতো আমার এই অত্যাধিক পরিমাণের রাজনৈতিক পছন্দ করাটা যে আমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাবে সেটা। হাহা, আমার বাল্যকালের মজা করাটা আজ আমার উপরেই ভারী পড়ে গেল। এজন্য মানুষ বলে কোনো কিছু নিয়ে মজা করতে নেই। সময়ের ব্যবধানে সেই বিষয়গুলো তোমার ওপর পড়তে বেশিক্ষণ লাগে না, সেটা আমি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাবারই কথা, মূলত আমি সবসময় ক্লাসমেট বা কাজিনদের জোর গলায় বলে বেড়াতাম আমার রাজনৈতিক পছন্দ, নেতাদের ক্ষমতা পছন্দ, তাদের কূটনৈতিক বুদ্ধিগুলো পছন্দ। ভবিষ্যৎ মন্ত্রী হওয়ারও ইচ্ছা মাঝে মধ্যে প্রকাশ করতাম বোকার মতো। আমার এই অতি আগ্রহের কথাগুলো আমার বান্ধবীরা শুনতো মনোযোগ সহকারে। তারপর বুক ভরা দোয়া দেওয়ার আগে মাইশা বলতো, শোন মায়া, তুই মন্ত্রী হলে আমাদের কি উপকার করবি সেটা আগে হিসাব নিকাশ কর। ফ্রিতে তো দোয়া আর ভোট কোনোটাই দেওয়া যাবে না, তাই না? দেখ মায়া, আমরা 6 বান্ধবী আছি তোর। আমাদের ডিমান্ড কিন্তু তেমন বেশি কিছু না, শুধু প্রত্যেককে একটা করে সরকারি চাকরি আর বিসিএস ক্যাডার জামাই পাওয়াই দিবি, ব্যাস এতটুকুই। শোন মায়া, প্রেমটা না হয় আমরা কম্প্রোমাইজ করে নিব 6 বান্ধবী, বেসরকারি বা বেকার পোলাপানের সাথে করে। কারণ অসহায় পোলাপানদেরও তো একটা জাতিগত অধিকার আছে সুন্দরী মাইয়াগুলোকে প্রেম করার। সেজন্য আত্মত্যাগে প্রেম করব বেকার ছেলের সঙ্গে, কিন্তু জামাইয়ের বেলা কিন্তু নো কম্প্রোমাইজ। জামাই কিন্তু আমাদের বিসিএস ক্যাডার লাগবে, বলে দিলাম। নয়তো আমাদের সবার ভোট আর দোয়া তোর জন্য ক্যান্সেল। আমাদের বান্ধবীদের কথা তদারতিতে দ্রুততার সঙ্গে মাহির বাধা দিয়ে বলতো,
দোস্ত দোস্ত রিক্তাকে মন্ত্রী হওয়ার দোয়াটা দ্রুত ক্যান্সেল কর, ওইটা রং নাম্বার। রিক্তার ভবিষ্যৎ মন্ত্রী হওয়ার মানেই আমাদের দেশের ঘোর বিপদ ডেকে আনা। রিক্তার যে বোকা ঘিলু দেখা যাবে ওর সামনে দিয়ে পুনরায় পাকিস্তানিরা আমাদের দেশ নিয়ে যাবে কূটনৈতিক করে, আর ও কিছুই বুঝতে পারবে না। দেশ বলে কথা, বিপদে ফেলা যাবে না। তাই রিক্তার মন্ত্রী হওয়ার দোয়া ক্যান্সেল। তুই বরং রিক্তার জন্য একটা নেতা জামাই দোয়া করে দে, শক্তপোক্ত, কালো বেটে, অসুন্দর, পুরিওয়ালা, যেমনই হোক ব্যাস মন্ত্রী হোক, তাহলেই চলবে। কিরে, তোর চলবে না? মাইশার কথার পাশ থেকে ফোরন কাটত সুমি, অতি উৎসাহের বলতো, হ হ, মাইশা ঠিক কইছে, রিক্তারে মন্ত্রী বানাইয়া দেশকে বিপদে ফেলার দরকার নাই। রিক্তা থাক, তোর মন্ত্রী হওয়া লাগবো না। মন খারাপ করিস না দোস্ত, যা, আমরা তোরে মাইশার কথাই মন্ত্রী জামাইয়ের জন্য দোয়া করে দিবনে। হ্যাঁ, তোর মন্ত্রীমশাই অসুন্দর হোক, সমস্যা নাই, কিন্তু তাকে অবশ্য রকচটা মন্ত্রী হতে হবে, যেন কথায় কথায় তোকে একটু 2-4টা থাপ্পড় মারে ভালোবাসে। বেশ কৌতুক করে আমার 6 বান্ধবীরা আকাশ মুখী 2 হাত তুলে মোনাজাত করতো আমার জন্য, ভীষণ রকমের খ্যাপাতো আমায়। মাঝে মধ্যে বোকার মতো চেতে যেতাম আমি ওদের উল্টোপাল্টা দোয়া, আবার মাঝে মধ্যে বেশ এনজয় করতাম যখন ভবিষ্যৎ মন্ত্রীর বউ বলে থাকতো আমায়। এই একটা কথাই কখনো আমি চেতে যেতাম না, বরং ভালো লাগতো। পছন্দের রাজনৈতিক বলে কথা, নেতা জামাই পাইলে সমস্যা কি, বরং ভালোই লাগবে। মনে মনে যেমন বান্ধবীদের দোয়া করা নিয়ে খুশিতে থাকতাম, তেমনি ভয়ে ভয়ে থাকতাম এই ভেবে যে আমার দেখে জীবনে একটাও ইয়াং নেতা ছিল না। সবগুলো নেতা ছিল কেমন বুড়ো, মোটা তাজা আর কালো হুড়িওয়ালা বয়স্ক লোক। এখন বান্ধবীদের দোয়াতে যদি বুড়ো জামাই পাই, তো বুড়ো জামাই কি শুধু আমায় ধরে ধরে মারবে নাকি? আমার এত সব চিন্তাতে জল ঢেলে গেল ওই হঠাৎ হওয়া বিয়ের পরই। আজ বছর 1.5 হলো আমি কাউকে বলি না আমার রাজনৈতিক পছন্দ বা মন্ত্রী সাহেবও পছন্দ। কেউ এই নিয়ে মজা করলেও চুপ থাকতাম। বিয়ে নিয়ে আমার হঠাৎ চুপ থাকার কারণটা আজও কেউ ধরতে পারলো না। পারবে কিভাবে? আমি কাউকে আজ পর্যন্ত আমার হঠাৎ হওয়া বিয়ের ঘটনাটি খুলেই বলি নাই, এই ভয়ে যে বিয়ের মতো এত বড় একটা জটিল ঘটনা শুনলে সবাই আমাকে দোষ দিবে। তাছাড়া পরিবার যখন আমাকে এই বিয়ের ব্যাপারে কিছু বলবে, তখন আমি কি বলবো তাদের? আমার কাছে তো উত্তর নেই। তাছাড়া আমার আব্বু ভীষণ রকমের রাগী আর জেদি মানুষ। ওনার কানে এই খবর যাওয়া মানেই আমাকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া। আব্বুর ভয়ে আজ পর্যন্ত আমি জুইয়ের সাথেও পর্যন্ত বিয়ের বিষয়টা শেয়ার করিনি, ভবিষ্যতে কখনো করব বলেও মনে হয় না, কারণ আমার সেই সৎ সাহস নেই। আমি জানি না লোকটা কে ছিল আর কাকেই বা সে রাতে আমি বিয়ে করেছিলাম। আব্বু এই বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলে আমি লোকটার নামটা পর্যন্ত বলতে পারবো না, এজন্য মূলত চুপ থেকে গেলাম নীরবে। তাছাড়া আমি বিগত 1.5 বছরের দুটো বিষয় লক্ষ্য করেছি। আগে বিয়ে শব্দটা আমার মাথায় আসলে প্রথম ভয় পেতাম, কিন্তু আজকাল শুধু হতাশা কাজ করে নিজের মাঝে। স্বামী শব্দ নিয়ে নাম দাম ঠিকানা পরিচয়পত্র কিছুই জানি না তার। যাও একটু করে লোকটার ফেসটা মাথায় ছিল, দীর্ঘ সময়ের দূরত্বে আধো আলো চেহারাটাও ভুলে যাচ্ছি দিন বা দিন। আমার কপালে কি আছে কে জানে, কিন্তু সেই মানুষটার জন্য আমার জীবন যেন থেমে আছে। অদ্ভুতভাবে আজও তার কথা আমার স্মৃতিতে গেঁথে আছে দৃঢ়ভাবে। নিশ্চিত বিয়েতে, অনিশ্চিত স্বামী দেখা, ইহব জীবনে পাবো না বলেও এটা জানি। তারপরেও লোকটা আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ। দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমার জীবনের ফেলে আসা দিনগুলো আবারও একবার স্মৃতিচারণ করলাম, বিছানায় পা দুলাতে দুলাতে। বুক ভারী নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালাম জুইয়ের দিকে। মেয়েটা সেই তখন থেকেই সেজে যাচ্ছে, থামাথামি নাই। 1 ঘন্টারও বেশি সময় হবে আয়নার সম্মুখে বসে সাজছে, তারপরও সাজ কমপ্লিট হলো না মেয়েটার আজও। এবার বেশ বিরক্তিতে কপাল কুঁচকে আসলো আমার। জুয়ের এত দেরিতে? আজ আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান। আমাদের ক্লাস
অবশ্য আরও মাসখানেক আগে শুরু হয়েছিল, কিন্তু আমাদের নবীনবরণ অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে, বিশেষ কিছু অতিথির জন্য। বলতে গেলে আমাদের কলেজের ফাউন্ডার্সদের জন্য। স্যারদের নাকি এই অনুষ্ঠানটা পিছাতে হয়েছে, এটা আমাদের সিনিয়রদের বলা কথা। ভাই, প্রতিষ্ঠানের ফাউন্ডার্স বলে কথা, তাদের জন্য 1 মাস কেন, চাইলে 5 মাস পিছাতেও কারো সমস্যা হবে না। যাই হোক, সেসব কথা, কলেজ নিয়ে আপাতত আমার মাথা ব্যথা নেই। কে আসলো কে গেল সেটা আমাদের দেখার কথা না। আমার বিষয় হচ্ছে এই মুহূর্তে জুইকে নিয়ে মেয়েটা এখনও বিরতিবিহীন সেজেই যাচ্ছে। সামান্য একটু অনুষ্ঠানের জন্য এত সাজতে হবে, আজব। এবার আমি বেশ চটে গিয়ে রাগী গলায় বললাম জুইকে, অসভ্য মাইয়া, আর কতক্ষণ আমাকে এইভাবে বসিয়ে রেখে সাজবি? সামান্য একটা অনুষ্ঠানের জন্য তোর এত সাজতে হবে? লাইন মারতে যাবি কলেজে? আরিফ ভাইয়ার কাছে বিচার দিব তোর নামে, দেখিস। জুইয়ের হঠাৎ এত তাড়াহুড়ো গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁট উল্টালাম। মেয়েটা সত্যিই পাগল। এক তো নিজেই দেরি করবে, তারপর আবার সেটা নিয়ে নিজেই আফসোস করবে। অদ্ভুত। আজ আর আরিফ ভাইয়ার বাইকে চড়লাম না আমরা কেউ। যেহেতু শাড়ি পরেছি তাই রিক্সা ধরে সোজা কলেজ গেইটে নামতেই চোখে লাগলো কলেজ ভারী প্যান্ডেলের সাজসজ্জা। সেই সাজে কলেজের ছাত্রছাত্রীদের ভারী ভারী পোশাক, এই যেন এক লাল সবুজের পতাকা পতাকা হয়ে আছে সবাই। আহা, কি অদ্ভুত ভালোবাসার টান দেশের জন্য, যার জন্য এই ভরা দিন দুপুরে সবাই লাল সবুজ পতাকা পতাকা হয়ে ঘুরছে আশেপাশে। ছেলেরা সবাই লাল পাঞ্জাবি আর মেয়েরা সবাই সবুজ শাড়িতে আবদ্ধ। এই আবদ্ধ হওয়া থেকে কিন্তু আমরাও বাদ যাইনি। জুই আর আমি দুজনেই সবুজ রঙা শাড়ি পরেছি। পার্থক্য শুধু একটাই, আমাদের শাড়িটা জামদানি ব্যাস। ছোট ছোট পা ফেলে কলেজের গেটে ধরে ভিতরে ঢুকে বুঝলাম আমরা মনে হয় একটু বেশি দেরি করে ফেলেছি। আমাদের আরও আগে আসার উচিত ছিল, কারণ অলরেডি অতিথি আসার সময় হয়ে গেছে। আমাদের পিছন পিছনই বিশেষ অতিথি আর প্রধান অতিথির গাড়ি ঢুকলো গেট ধরে। তার মানে এই কলেজের এরাই ভিআইপি। সেই সাথে এই কলেজের ওনার ছাত্রী জনসভায় আমি গিয়ে বরাবর পিছনের সারিতে বসলাম। যেহেতু দেরিতে এসেছি তাই আপাতত আমাদের জায়গাটা পিছনের সারিতেই হলো। আমার হাতে ফোন নেই, জুইয়ের হাতে আরিফ ভাইয়ার একটা ফোন আছে, সেটাই দিয়ে সে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। আমি বিরক্তি ছেড়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম গোল গোল চোখে। তৎক্ষণাৎ দৃষ্টিতে ভিড়ল অতিথির ঝাঁক ঝমকপূর্ণ বেশ কয়েকটি সাদা কালো গাড়ি। গেট ধরে ভিতরে ঢুকছে তারা। সিনিয়র ভাইয়া আপুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুল ছিটিয়ে বরণ করছে। সেই বরণে স্যাররাও দাঁড়িয়ে আছে হাতে ফুলের তোড়া নিয়ে। দূর থেকে অল্প স্বল্প চোখে লাগলো আমার, 3টা গাড়ি থেকে 3জন মানুষকে বের হতে দেখলাম ধবধবে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। একজন বেশ বৃদ্ধা আর বয়স্ক টাইপের লোক, সাদা পাকা দাড়ি আর চুলে ভরপুর ওনার। দ্বিতীয়জন অর্ধবয়স্ক হবে, বয়সটা 60 ঊর্ধ্বে হবে। ওনার চুলগুলো দূর থেকে ঠাহর করতে পারছি না কতটা পাকা হবে, তবে তৃতীয়জনকে চোখে লাগার মতো ছিল। দূর থেকেই এক ঝলক দেখেই বুঝতে পারলাম শত নারী রাতের স্বপ্ন হতে বাধ্য এই পুরুষ। আহা, এই বুঝি সেই পুরুষ যাকে নিয়ে বিগত 1 মাস ধরেই গঞ্জন শুনছিলাম কলেজের সিনিয়র আর আমার ক্লাসমেট মেয়েদের মাঝে। হতে পারে, অস্বাভাবিক কিছু না। সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। আমি বিবাহিত না হলে এই মুহূর্তে আমি লোকটার প্রথম ঝলকে ক্রাশ খেয়ে বাঁকা হয়ে যেতাম, কিন্তু বিবাহিত মহিলাদের তো পরপুরুষ দেখা পাপ। এখন আমিও লোকটার দিকে নজর দিলে পাপ হবে নিশ্চিত। তাই গোমঠে নিঃশ্বাসে সভ্যসুলভ দৃষ্টি সরিয়ে নিলাম লোকটার থেকে। ঠিক হয়ে বসতে বসতে দেখলাম লোক 3জনকে প্রিন্সিপাল স্যার সহ বাকি স্যাররা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কক্ষের দিকে। পিছন পিছন সিনিয়র ভাইরাও আছেন। আমি এবার ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসলাম, কারণ ওনারা সবাই হয়তো এবার আমাদের সামনে এসে বসবেন। স্টেজে আসলেন, আমার মনোযোগ খালি আসনের দিকে। সিনিয়র ভাইয়ারা কত ছোটাছুটি করছে অনুষ্ঠানটা সামলাতে গিয়ে।
এই গরমে এক একজন ঘেমে নাজেহাল অবস্থা। লাল পাঞ্জাবি ঘেমে পিঠে দয়ে লেপ্টে আছে তাদের। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাইড অতিথি দেখার জন্য অল্প স্বল্প কৌতূহল ছিল আমার, কিন্তু আমার মনোযোগ সব নষ্ট হয় হঠাৎ পেটে গোতা খাওয়ার বিরক্তি নিয়ে। চাইলাম পাশে। জুই ঠোঁট উল্টে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, ঋতু আমি ওয়াশরুমে যাব, প্লিজ আমার সাথে চল। কেমনটা লাগে? বাসা থেকে মাত্র আসলাম, এখন বসতে না বসতেই ম্যাডামের ওয়াশরুম তাড়া পেয়ে গেল। এতক্ষণ বাড়িতে কি করছিলি? তখন ওয়াশরুম যাইনি কেন? মেজাজ খারাপে চাপার আগে দাঁত পিষে বললাম, তুই কি আজকে শপথ করেছিস আমাকে শান্তি দিবি না? এমনই তোর জন্য এত লেট হলো, এখন বসতে না বসতেই তোর ওয়াশরুমের কাজ লেগে গেল। প্লিজ ঋতু চল না, আসলে সাজুগুজু করার ব্যস্তই ছিলাম বলে ওয়াশরুমে যাওয়া হয়নি। ভেবেছিলাম সাজ শেষ করে একেবারে যাব, কিন্তু তাড়াহুড়োয় এখানে চলে এসেছি বলে আর যাওয়া হয়নি। প্লিজ চল না বোন। গুড, ভেরি গুড, ভালো কাজ করেছিস। তখন যখন ওয়াশরুমের কাজ চেপে সাজুগুজু কাজ চালিয়ে যেতে পেরেছিস, তাহলে এখনো চেপে যা। মুচড়ামুচড়ি করে গোটা অনুষ্ঠানটা পার করে দে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। চাপাচাপিতে তুই যে দক্ষ সেটা প্রমাণ করার জন্য হলেও এখন চুপচাপ বসে থাক। আমি পারবো না তোর সাথে কোথাও যেতে। কথাটা বলেই সামনে তাকাতে চাইলে পাশ থেকে জুই হপ করে আমার হাতটা চেপে ধরে অসহায় গলায় বলল, প্লিজ ঋতু চল না, প্লিজ, বেশি ইমার্জেন্সি পেয়েছে, প্লিজ। অল্প ঠোঁট কামড়িয়ে ওর মতিগতি বোঝার চেষ্টা করলাম। জুয়ের অসহায় ফেসটা দেখে দীর্ঘশ্বাস ফেললাম। মেয়েটা আসলেই আমাকে আজকে শান্তি দিবে না। ওয়াশরুম বাহিরে দাঁড়িয়ে আছি, হাতে জুয়ের ব্যাগ আর ফোন, আর কাঁধে আমার ছোট্ট ব্যাগটি ঝুলছে। করিডোরে দাঁড়িয়ে আশপাশ নজর বোলালাম। না, আপাতত এই দিকটাই তেমন একটা মানুষ নেই, সবাই মাঠে স্টেজের দিকটাই আছে। ওয়াশরুমের বাহিরে করিডোরের এক পাশে দেয়ালে থাই গ্লাসে নিজের প্রতিবিম্বটা এক পলক দেখে নিলাম। গোছানো শাড়ি, সবুজ চুড়িতে খারাপ লাগছে না আমায়, ঠিকঠাকই লাগছে। তারপরও চঞ্চল হাতে দুটো দিয়ে ছেড়ে রাখা চুলগুলো আরও একবার গুছিয়ে নিলাম। অল্প লেপটানো কাজলটা মুছে নিতেই তখন কানে বাজলো কারো উগ্রতা গমগমে ডাক, এই মেয়ে, এই মেয়ে, এদিকে শুনো। সহজ সরলভাবে ঘাড় বাঁকিয়ে পাশে তাকালাম। চোখ লাগলো আমাদের পৌরনীতির ম্যাডামকে। তিনিও হাফ সিল্কের লাল সবুজ সংমিশ্রণের শাড়ি পরিহিত, বয়স ৩৫, শ্যামবর্ণ গায়ের রংটা। খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তবে উনি এত মনোযোগ দিয়ে কাকে ডাকছে সেটা লক্ষ্য করতে চাইলে বুঝলাম ম্যাডাম আসলে আমাকেই অনুসরণ করে ডাকছিল। অল্প চমকিত হলাম আমি। এক বুক সাহস নিয়ে গেলাম ম্যামের সামনে। আমাকে দেখেই ম্যাম তাড়াহুড়োয় প্রশ্ন করলো, কোন ডিপার্টমেন্ট? ম্যামের তাড়াহুড়োর কথাই বুঝতে পারলাম তিনি আমাকে সিনিয়র ভাবছেন হয়তো, তাই মিনমিনে স্বরে ম্যামকে শুধরিয়ে বললাম, ম্যাম আমি মানবিক ডিপার্টমেন্টের নতুন ছাত্রী, ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ব্যস্ততায় ম্যাম ফের বলল, ও তার মানে তুমি আমার ছাত্রী। আচ্ছা শোনো, আমার হাতের এই ফাইলগুলো ফাউন্ডার স্যারের রুমে নিয়ে যাও, সোজা প্রিন্সিপাল স্যারকে দিবে, বলবে সুলতানা ম্যাম দিয়েছে, কেমন? যাও। এতক্ষণ না চমকালেও এবার বেশ জোরে সোরেই চমকালাম ম্যামের কথায়। ফাউন্ডার্স স্যারের রুমে যাব মানে? সেখানে তো এই মুহূর্তে সবাই বসে আছে, আমি যাওয়া মানেই নিঘাত ভয়। এত বড় বড় মানুষদের মাঝে আমি ছোট মানুষ হয়ে কেন যাব? উফ, আমার তো এখনই ভয়ে বুক কাঁপছে। ডিপ ডিপ করে এই কাঁপাকাঁপির রোগ নিয়ে সেখানে যাব কিভাবে? কোনো কারণে যদি কাঁপতে কাঁপতে জ্ঞান হারাই সবার সামনে, তো ছি, কি লজ্জাজনক ব্যাপার। অজস্র ভয় থাকার পরও ম্যাডামের মুখের উপর না করার সাহস হলো না আমার। তাছাড়া ম্যাম যদি আমাকে বেয়াদব বলে ধমক লাগায়, সেই ভয়ে ম্যামের হাত থেকে কাগজপত্রগুলো আমার হাতে তুলে নিলাম। ম্যাডাম তাড়াহুড়োয় আমার হাত খালি করে ব্যাগ আর ফোনটা নিজের কাছে রাখতে রাখতে বলল, ফাইলসগুলো প্রিন্সিপাল স্যারকে দিয়ে তারপর ম্যামের কাছে
থেকে আমার ব্যাগ আর ফোনটা সংগ্রহ করে নেওয়ার জন্য। অসহায়ের মতো আমি মাথা নাড়াতেই ম্যাম দ্রুত পদে চলে গেল অফিস রুমের দিকে। অসহায় আমি ঠোঁট উল্টিয়ে এক পলক ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকালাম। মেয়েটা সত্যিই আজকে আমাকে শান্তি দিবে না। এখনো ওয়াশরুমে বসে আছে। প্রচণ্ড অস্বস্তির সঙ্গে ফাউন্ডার স্যারের দরজায় কড়া নেড়ে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল বেশ কয়েকজন মানুষকে, বিশেষ করে অতিথি সবাই এখানেই বসা। তার মানে তারা এখনো স্টেজে ওঠেনি। আমি এই প্রথম কলেজের ফাউন্ডার্সদের সরাসরি দেখলাম। দেখতে সবাই মাশাআল্লাহ, তিনজনই সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত। ওনাদের সবাইকে দেখে সর্বপ্রথম আমার মাথায় যেটা আসলো সেটা হলো, ওনারা সবাই কি নেতা বংশধর নাকি? কি চাই? ভরাট গলায় প্রিন্সিপাল স্যারের হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেলাম আমি। প্রচণ্ড অস্বস্তিতে সিটিয়ে ধীর গলায় বললাম, স্যার, আমাকে সুলতানা ম্যাম পাঠিয়েছেন এই ফাইলগুলো আপনাকে দিতে। ওহ আচ্ছা, ফাইলগুলো তোমার পেছনে বসে থাকা স্যারকে দাও। সহজ সরলভাবেই পিছনে ফিরেছিলাম আমি। সাহস নিয়ে ফাইলগুলো এগিয়ে দিয়েছিলাম লোকটাকে, কিন্তু ইয়াং যুবকের অল্প পরিচিত মুখটা দেখে মুহূর্তেই ঠাই জায়গায় থ মেরে দাঁড়িয়ে পড়লাম। শরীরের মধ্যে তৎক্ষণাৎ হাড় কাঁপানো বিদ্যুৎ বয়ে গেল। এমনটা মনে হলো সেই বিদ্যুতের তেজে তৎক্ষণাৎ আমার হাত দুটো কেঁপে উঠল তুমুল গতিতে। এই লোকটাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায়? সে কি আমার পরিচিত কেউ? কই, আমার তো মনে পড়ছে না। আমার ধ্যানরতের মাঝেই লোকটা আমার থেকে কাগজগুলো নিতে হাতে তুলে নিল সহজভাবেই। আমি যে ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি সেদিকে উনি এক পলক চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত। আমাকে সম্পূর্ণ অনাগ্রহ করে হালকা কপাল কুঁচকে কাগজগুলো একের পর এক চেক করে গম্ভীর গলায় বলল, কাগজের সমস্যা আছে। নেম প্লেসের জায়গাগুলোতে ভুল। আব্বু নামের জায়গায় আমার নাম ব্যবহার করেছে সেখানে। এগুলো সংশোধন করতে দ্রুত পাঠান। বাক্যগুলো শেষ করতে করতে হাত বাড়িয়ে কাগজগুলো পুনরায় আমার হাতে তুলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো প্রিন্সিপাল স্যারের দিকে। তখনও লোকটা আমাকে দেখলো না, হয়তো দেখার প্রয়োজন মনে পড়ছে না তাই। কিন্তু আমি হ্যাবলার মতো দাঁড়িয়ে ছিলাম লোকটার দিকে তাকিয়ে থেকে। আসলে মনে করার চেষ্টা করছিলাম এই লোকটাকে আমি কোথায় দেখেছি এর আগে। তখনই প্রিন্সিপাল স্যার পুনরায় আমাকে ডেকে ধ্যানচ্যুত করে বলল, এই মেয়ে শোনো। অস্বস্তিতে ঘুরে তাকালাম স্যারের দিকে। তিনি হয়তো বারবার এই মেয়ে বলে ডাকতে চাচ্ছে না ফাউন্ডার্সদের সামনে, তাই সহজভাবে আমার নাম জিজ্ঞেস করে বলেন, নাম কি তোমার? প্রচণ্ড অস্বস্তিতে মিনমিন স্বরে বললাম, রিক্তা। স্যার শুনতে না পেরে পুনরায় বলল, কি নাম? হাঁসফাঁস করে বললাম, জি স্যার, রিক্তা ইসলাম মায়া। ওহ আচ্ছা, শোনো মায়া, এই ফাইলসগুলো তোমার সুলতানা ম্যামকে দিয়ে বলবে ভুলগুলো দ্রুত ঠিক করে পাঠাতে। এখানে পুনরায় যাও। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আর চোখে তাকালাম পাশের লোকটার দিকে। তিনি তখনও আমাকে দেখল না পর্যন্ত। লোকটার এই গম্ভীর অ্যাটিটিউডে অপমান বোধ করলাম মুহূর্তেই। কেন বারবার হ্যাংলার মতো তাকাচ্ছিলাম লোকটার দিকে তাও বুঝতে পারছি না। শুধু লোকটাকে আমার অল্প পরিচিত মনে হচ্ছে, এই জন্য বারবার তাকাতে হবে আজব। মায়া, তোমার বাসা কোথায়? কথা শুনে তো মনে হচ্ছে না তুমি চট্টগ্রামের মেয়ে, অন্য জেলার নাকি? গম্ভীর লোকটা থেকে দৃষ্টি সরিয়ে তাকালাম বৃদ্ধ বয়স্ক লোকটার মুখের দিকে। কি অমায়িক আদলে হাসি মুখ ওনার। বয়স ৮০-র কাছাকাছি মনে হলো, দেখতে বেশ ফিট অ্যান্ড ফাইন দেখা যাচ্ছে। টাকার গরম বলে কথা, তারা তো এমনই জোয়ান থাকবে তাই না? তাছাড়া বড়লোকদের কি আর বয়স বাড়ে নাকি অহংকারের মতো? তবে এই বয়স্ক লোকটার মুখের আদলে আমার অহংকারী ভাবটা চোখে পড়ল না। যেটা পড়ল সেটা হলো স্বচ্ছতা আর শ্রদ্ধার হাসি মুখ। সেই হাসিতে আমিও অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা কাত করে সম্মতি দিলাম। বুঝলাম, হ্যাঁ আমি অন্য ডিস্ট্রিক্টের মেয়ে। লোকটা ফের হাসলো, আগ্রহ নিয়ে বলল, কোন জেলার? জি, ব্রাহ্মণবাড়িয়ার। আমার কথা শোনায় বেশ মজা পেল যেন বয়স্ক লোকটা। তিনি কৌতুক করে সঙ্গে সঙ্গে আমাকে বলল, বাহ, তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, দারুণ তো। তা মায়া, তুমি ঝগড়া টগড়া কেমন পারো? তোমার দক্ষতা কেমন মারামারি নিয়ে? ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা, তোমাকে অবশ্যই এসব পারতে হবে, বুঝেছ?
এই যে তোমার পিছনে আমার নাতিকে দেখছো, ওর কিন্তু মারামারির মধ্যে বেশ পেটুক মানুষ, মুখ থেকে হাতে চলে বেশি। ও তুমি ওকে হারাতে পারলে বুঝবো না তুমি সত্যি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, কি পারবে? লোকটার মজার কথায় প্রিন্সিপাল স্যার সহ সবাই হেসে উঠল। আমি প্রচণ্ড অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা নত মস্তিষ্কে আর চোখে ওনার নাতির দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। ছেকে ধরা লজ্জা আর অস্বস্তিতে নিয়েই কী করব ভেবে না পেয়ে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিলাম, যার অর্থ আমি পারবো হারাতে। সম্মতি দিতেই আরও লজ্জা পড়ে গেলাম বৃদ্ধা লোকটির কথায়। সাব্বাস, এই না হলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তুমি অবশ্যই। বৃদ্ধা লোকটাকে বলতে না দিয়ে গম্ভীর লোকটা তৎক্ষণাৎ আমার উদ্দেশ্যে বলল, আউট। চমকে তাকালাম পিছনে। লোকটা যে আমাকে উদ্দেশ্য করে কথা বললো সেটা বেশ বুঝতে পারলাম, কিন্তু কেন? আমি কি ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে আছি, নাকি ওনার দাদাজান তো আমাকে দাঁড় করিয়ে রেখেছে? তাহলে আমাকে এত মানুষের সামনে অপমান করছে কেন? কি করেছি আমি? রিড, বিহেভ ইয়োরসেলফ। এতক্ষণে বোঝালাম লোকটার নাম রিদ, আর বয়স্ক লোকটা ওনার দাদা ভাই। নাম জানি না, তবে বেশ শক্ত গলায় রিদ নামক লোকটাকে শাসাতে চাইল, কিন্তু তৎক্ষণে লজ্জা আর অপমানে আমার চোখে জল চলে আসার উপক্রম হলো। রিদ নামক লোকটা ওনার দাদা ভাইয়ের কথা আবারও উপেক্ষা করে ফের আগের ন্যায় আমাকে উদ্দেশ্য করে বলল, আউট, সে গেট আউট। আর দাঁড়ালাম না, অপমানে বিনীতের সহিত ছলছল প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসতে চাইলাম। দরজা অবধি গিয়ে হঠাৎই কি মনে করে পিছনে ফিরে আবারও তাকালাম অল্প করে। সাথে সাথে চোখাচোখি হলো দুজনার। উনি তখনও আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ওনার দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের ঘোর ছিল, কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা জানি না। তবে লোকটার অপমানটা আমার বেশ গায়ে লেগে উঠল। ফাউন্ডার স্যার কক্ষ থেকে বের হয়ে হালকা ফুঁপিয়ে উঠলাম কান্নায়। বেশ লজ্জা পেয়েছিলাম এতগুলো অপরিচিত মানুষের সামনে। আমি সেদিন সেই লজ্জা ছুটে বেশ করে কাঁদতে ইচ্ছা করছিল আমার। তারপরও নিজেকে সংযম করে ম্যামকে কাগজপত্রগুলো দিয়ে চলে আসলাম, বোকার মতো নিজের ব্যাগ আর ফোন না নিয়ে। অপমানের লজ্জাটা এত বেশি লাগছিল যে মনেই ছিল না আমার ব্যাগগুলো ম্যামের কাছ থেকে নিতে হবে।